নমস্কার, আমি ডক্টর অপ্রতিম চ্যাটার্জি, কনসালটেন্ট স্ট্রোক ইন্টারভেনশন নিউরোলজিস্ট। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটায়, যেটা হচ্ছে যে আপনার স্ট্রোকের রুগী চিকিৎসা হয়ে গেল, এবার আপনার রুগীকে আপনি বাড়ি নিয়ে যাবেন বা যে কোনো কারণ হোক আপনি হয়তো আগেও বাড়ি নিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় জিনিস আপনার বাড়িতে থাকা দরকার বা আপনার বাড়িতে ইকুইপ থাকতে হবে, যে ক্ষেত্রে আপনি আপনার রুগীকে সম্পূর্ণ পরিষেবা দিতে পারবেন। এক্ষেত্রে আমি বলি যে আপনি এই লিস্টটা একদম 1, 2, 3, 4 করে লিখে নিন। কারণ যদি কখনো আপনি ধরুন ডাক্তারবাবুরা অনেক সময় কাজের ফাঁকে বা এই ব্যস্ততার মাঝখানে আপনাকে বলতে ভুলেও যান, আপনি সেটা ক্ল্যারিফাই করে নেবেন যে এই জিনিসটা আমার রাখতে হবে কিনা। আমি তো জেনারেলাইজভাবে বলবো সবার যা মোটামুটি লাগে। তো ধরুন একটা স্ট্রোকের রুগী, যে ব্রেনের কোষ নষ্ট হয়েছে, তার একটা হাত পা নড়ছে না বা দুটো হাত পা নড়ছে না, তার খাবার খেতে অসুবিধা, তার একটা নাকের নল রয়েছে, আরও খারাপ রোগী ধরে নিলাম যার একটা ট্র্যাকিওস্টমি টিউব বা গলার মধ্যে একটি পাইপের মাধ্যমে তার শ্বাস প্রশ্বাস চলছে। তো এরকম একটি রোগীকে আপনি এবার বাড়ি নিয়ে যাচ্ছেন। বেশ অনেক দিন ধরে তিনি হাসপাতালে ছিলেন, এখন তার চেতনা ফিরেছে, অল্প বিস্তর ফিজিওথেরাপি হয়েছে, ডাক্তারবাবুরা বলেছেন এবার বাকিটা আপনাকে বাড়িতে গিয়ে হোম কেয়ার করতে হবে। এবার আপনি পাজলড, কারণ আপনি এর পরের অংশটা স্বাভাবিকভাবেই, এরকম রুগী তো আমরা সচরাচর বাড়িতে ম্যানেজ করে অভ্যস্ত নই, কি করব। প্রথমে বলি 1 নম্বর জিনিস যেটা, যে একটি তার জন্য, এরকম রোগীর জন্য একটি বেড বাড়িতে অ্যারেঞ্জ করতে হবে। আমরা বলি একটি ফাউলার বেড, এগুলো না অনেক সময় রেন্ট বা ভাড়ায় পাওয়া যায়। তো এরকম, কারণ এই জন্য ভাড়া নিতে বলছি, কারণ এই বেডটি দাম দিয়ে কিনলে আপনার যা খরচায় পড়বে, আপনার রুগী হয়তো আগামী কয়েক মাসে উন্নতি হয়ে নিজেই হাঁটাচলা করবেন, তখন আর এই বেডের দরকার পড়বে না। তো এইরকম বেড আপনি আমাদের স্ট্রোক টিমের থেকে কোথা থেকে পাবেন বা কত ভাড়া দিতে হতে পারে, এইসব খোঁজ খবর আপনি আগে থেকে নিয়ে রাখবেন, ছুটি হওয়ার আগে, যে একটি বেড আমার বাড়িতে লাগবে। 2, একটি জায়গা তাকে আলাদা করে ছেড়ে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। স্ট্রোকের রোগী জেনে রাখবেন হাসপাতাল থেকে অনেকদিন থাকার পরে যাচ্ছে, 1, তিনি অনেকগুলো ইনফেকশন ক্যারি করে নিয়ে যেতে পারেন। 2, তার ইমিউনিটি স্ট্যাটাস আমার আপনার মতন স্বাভাবিক নয়, তার নিউট্রিশন স্ট্যাটাস স্বাভাবিক নয়। অতএব যে কোনো জায়গায় তাকে রাখলে স্বাভাবিক জীবাণু তার মধ্যে একটি মারাত্মক আকার ধারণ করে তাকে আবার হাসপাতালে ভর্তি হতে পারে। সুতরাং তাকে একটা নির্দিষ্ট জায়গা, যদি একটা সেপারেট ঘর থাকে খুব ভালো, যাদের আরও অসুবিধা সেপারেট ঘর নেই, তাকে একটি ঘরের পরিষ্কার জায়গায় সেপারেট করে ছেড়ে দেওয়াটা খুব দরকার। 3 নম্বর জেনে রাখবেন, নিউরোলজি বা স্ট্রোকের রোগী খুব কমনলি নিজের যে স্যালাইভা, নিজের যে থুতু, সেটা গিলতে অসুবিধা হয় এবং সেটা ফুসফুসে গিয়ে নিউমোনিয়া করে, একে বলে অ্যাসপিরেশন নিউমোনিয়া। তো এইরকম রোগীকে খুব স্বাভাবিকভাবে প্রিভেন্ট করার জন্য আমরা যে হেডের পজিশন, আপনার যে বিছানা, সেটা 15 থেকে 20 ডিগ্রি রাখতে বলি। দেখবেন যে আমরা নিউরো আইসিইউ বা আপনি যখন আপনার রোগীকে দেখতে আসছেন, আপনার রোগী কখনোই ফ্ল্যাট হয়ে শুয়ে নেই, আপনার রোগীর মাথাটা একটু উঁচু রয়েছে। এটা আপনার ফাউলার বেড থাকলে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করা যাবে। বাড়িতে যখন শোয়াবেন অ্যাটলিস্ট 10 ডিগ্রি যেন ঘাটটা উঁচু হয়ে থাকে, এতে রোগীর অ্যাসপিরেশন নিউমোনিয়ার চান্সটা দেখা গেছে অনেকটা কম। 4র্থ পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে, বাড়িতে নিয়ে যাওয়ার পরে রুগীকে স্বাভাবিক বিছানায় শোয়াবেন না। এই রুগীদের মুভমেন্টের অসুবিধা হয়, এক পজিশনে অনেকভাবে শুয়ে থাকে, এইটাতে বেড সোর হওয়ার সম্ভাবনা খুব বাড়ে। সেটা প্রিভেন্ট করার 2টো খুব ইম্পর্ট্যান্ট রাস্তা। যারা অ্যাকোমোডেট করতে পারবেন তারা প্লিজ একটি এয়ার ম্যাট্রেস ভাড়া নেবেন। এয়ার ম্যাট্রেস হচ্ছে যাকে আমরা রিপল ম্যাট্রেস বলি, যার মধ্যে ওই বিছানার ওপরেই এই ম্যাট্রেসটা রাখা থাকে, কিছু এয়ারের মাধ্যমে দেখবেন উঁচু নিচু কিছু বাবলের মতন থাকে, তাতে রুগীর একটা পয়েন্টে স্কিনে প্রেশার আসে না ক্রমাগত। যদি শুয়েও থাকে রুগীর, তাতে বেড সোর হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যায়। যারা এটা অ্যাফোর্ড করতে পারবেন না বা যারা পারবেন, তাদের ক্ষেত্রেও একটি আমরা নিয়ম সবসময় ফলো করি, 2 ঘন্টা ছাড়া রুগীকে একবার বাম দিক আর একবার ডান দিক আপনাকে চেঞ্জ করতে হবে, যাতে কন্টিনিউয়াস প্রেশার আপনার একটা পয়েন্টে না হয়। এই জিনিসটা ফলো করলে রুগীর বেড সোরও প্রিভেন্ট হয়, প্লাস রুগীর চেস্টের ড্রেনেজও অনেক বেটার হয়। রুগীর কিন্তু স্ট্রোকের পরে নিউমোনিয়া, বেড সোর, এরকম ড্রেডফুল কমপ্লিকেশনস, আবার ভর্তি হতে হলো, এগুলো হয় না। 4র্থ জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রুগী আপনার অনেক সময় ক্যাথেটার নিয়ে যায়। তাহলে এই ক্যাথেটারটি কবে শেষ পরিবর্তন হয়েছিল হাসপাতাল থেকে যাওয়ার আগে প্লিজ জেনে নেবেন। এবং যদি ক্যাথেটারটি সিলিকন ক্যাথেটার হয় তাহলে অনেক দিন বেশি রাখা যায়, যদি স্বাভাবিক ফলি ক্যাথেটার হয় তাহলে অ্যাটলিস্ট যেন 14 দিন বা 3 সপ্তাহ ছাড়া যেন পরিবর্তন করা হয়।
আপনার নিকটবর্তী কোনো ট্রেন নার্স বা ডাক্তারের মাধ্যমে সেটা এনশিওর করবেন। নাহলে কিন্তু বারবার তাতে পুঁজের মতন ব্যাকটেরিয়া গ্রো করবে, পুঁজ হয়ে যাবে এবং তার থেকে শরীরে ইনফেকশন গ্রো করবে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওরাল হাইজিন। আপনার 6th পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, বাড়িতে গিয়ে প্লিজ জিভটা রেগুলার পরিষ্কার করা। দরকার হলে যদি দেখেন যে সাদা সাদা ছোপ পড়ছে, ক্যান্ডিড ওরাল মাউথ পেন্ট পাওয়া যায়, সেটি আপনি তুলোয় নিয়ে একটি ফরসেপস দিয়ে জিভটা রেগুলার পরিষ্কার করবেন। মুখে হাইজিনটা একটি স্ট্রোকের রোগীর ইনফেকশন এবং নিউমোনিয়া প্রিভেন্ট করা খুব ইম্পর্টেন্ট। দেখা যায় যে রোগীর যেহেতু টিউবে খাচ্ছে, মুখের দিকে আমরা ধ্যান দিই না, মুখের মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করে এবং সেটাই আস্তে আস্তে ভেতরে গিয়ে একটা ডিপ ইনফেকশন সেপসিসে রূপান্তরিত হয়। তো খুব সহজ এই পয়েন্টগুলো। নিউট্রিশন বা ডায়েটের ব্যাপারটা ধ্যান রাখা এবং রাইলস টিউবে যিনি খাওয়াচ্ছেন, আপনার যাকে আপনি অ্যারেঞ্জ করেছেন, আপনার নার্সিং স্টাফ বা আয়া যাকেই আপনি অ্যারেঞ্জ করেছেন, তাকে আগে থেকে জিজ্ঞেস করে নেওয়া তার এক্সপিরিয়েন্স অ্যাবাউট ম্যানেজিং রাইলস টিউবে সে খাওয়াতে সক্ষম কিনা এবং ট্র্যাকিওস্টমিতে মাঝে মাঝে সাকশন করতে সে পারে কিনা। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। যে আয়া সেন্টার থেকে আপনি নেবেন, যদি তার ট্র্যাকিওস্টমি থাকে তাহলে ট্র্যাকিওস্টমি সে ম্যানেজ করতে পারে কিনা। মাঝে মধ্যেই ট্র্যাকিওস্টমি রোগীর কফ কিন্তু এই নালিতে আটকে যেতে পারে, সেটা সাকশনের মাধ্যমে খুব ইজিলি ক্লিয়ার করে দেওয়া সম্ভব হয় বাড়িতেই। সুতরাং সেইটি যেন নার্সিং স্টাফ পারে বা ট্রেন নার্সিং স্টাফ থাকে, সেইটা আপনাকে দেখে নিতে হবে। রাইলস টিউবে যে ঘন্টায় ছাড়া ছাড়া যতটা পরিমাণ খাবার আপনার ডাক্তারবাবু আপনাকে খাওয়াতে বলবে, সেইটা খাওয়ানোর আগে প্রত্যেকবার আমরা অ্যাডভাইস করি যে যেন রাইলস টিউবে সিরিঞ্জ দিয়ে আগে টেনে দেখে নেওয়া হয় কতটা পরিমাণ অলরেডি আমার পেটের মধ্যে থাকছে। যদি সেটা খুব বেশি থাকে তাহলে সেই ফিডটা অনেক সময় ডাক্তারবাবুকে বলে ওমিটও করা যেতে পারে। কারণ আপনি যদি পেশেন্টের যাদের স্ট্রোক হয় তাদের বাউল মুভমেন্ট অনেক সময় অ্যাফেক্টেড হয়, পায়খানা পরিষ্কার হয় না, অতএব পেটের মুভমেন্ট যেটা আমাদের স্বাভাবিক পেরিস্টালটিক মুভমেন্ট সেটা থাকে না। সেক্ষেত্রে যদি স্বাভাবিক খাদ্য যদি প্রক্রিয়া পাচ্যটা না হয়, তাহলে যদি আমি তার উপর আরও খাবার দিই, পেশেন্টের আবার অ্যাসপিরেশন নিউমোনিয়া, রিগার্জিটেশন হয়, সেটা শ্বাসনালীর মধ্যে চলে যায়। তো এই ছোট ছোট জিনিস বড় ভয়ঙ্কর বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারবে। খুব ইম্পর্টেন্ট লাস্ট পয়েন্ট একটা অ্যাড করবো, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি। ডাক্তারবাবুরা আপনাকে জাস্ট বলে দেবেন যে আপনি বাড়িতে যাওয়ার সময় বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি করাতে হবে। আপনাকে জেনে নিতে হবে কোন ফিজিওথেরাপিস্টকে আপনি আপনার বাড়িতে এনে ডাকবেন। মনে রাখবেন, এটি স্ট্রোক, এটি একটি ব্রেনের কোষ নষ্ট হওয়ার অসুখ। এই রোগীর একটি স্পেশাল ফিজিওথেরাপি লাগে, যিনি নিউরো ফিজিওথেরাপিস্ট, যিনি এইরকম ধরনের রোগী ফিজিওথেরাপি করতে সক্ষম। স্পোর্টস বা অর্থোপেডিক ফিজিওথেরাপি মানেই যে তিনি স্ট্রোকের ফিজিওথেরাপি করতে পারবেন তা কিন্তু নাও হতে পারে। সেইটি জেনে নেওয়ার দায়িত্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার, এবং দরকার হলে আপনি আমাদের স্ট্রোক টিমের সাথে যোগাযোগ করবেন। স্ট্রোক বা নিউরো ফিজিওথেরাপিস্টের নম্বর নিয়ে কিভাবে আপনার বাড়িতে গিয়ে সেই ফিজিওথেরাপি করানো সক্ষম হবে। কিছু স্পেসিফিক ওয়াকিং শিডিউল থাকে, কিছু স্পেসিফিক এক্সারসাইজ থাকে, অ্যাক্টিভ প্যাসিভ সব মিলিয়ে সেইটা খুব ইম্পর্টেন্ট ফিজিওথেরাপি পার্ট। ফিজিওথেরাপির সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে স্পিচ অ্যান্ড স্প্যালো। সেটার জন্য কিছু বিশেষজ্ঞ থাকেন আমাদের স্ট্রোক টিমে। একজন সেপারেট স্পিচ অ্যান্ড স্প্যালো থেরাপিস্ট আমরা সবসময় 24 ঘন্টার জন্য আমাদের সাথে থাকেন। তো কারণ হচ্ছে এরকম রোগীদের খাবার গেলা বা কথা বলা এই জায়গাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং সেইটার জন্য সেপারেট রিহ্যাবিলিটেশন লাগে, যে কোনোভাবে করলে হবে না। তার কারণ এটা যদি না আসে তাহলে রোগীর রাইলস টিউব বার করা পসিবল হয় না এবং স্বাভাবিকভাবে মুখে খাওয়ানো পসিবল হয় না। তো এতগুলো জিনিস মাথায় রাখা, অবভিয়াসলি ফলো আপে আসা এবং ফাংশনাল ফিজিওথেরাপি এবং কগনিটিভ সাইকোলজিক্যাল ফিজিওথেরাপিটাও বা রিহ্যাবিলিটেশনটাও খুব ইম্পর্টেন্ট। কারণ স্ট্রোক শুধু শরীর এফেক্ট করে না, মনকেও এফেক্ট করে। রোগীর মানসিকভাবে অনেক পরিবর্তন হয়, রোগীর রেগে যাওয়া, ডিপ্রেশন আসা, সুইসাইডাল টেন্ডেন্সি আসা, এবং রোগীর আপনার ওষুধ না খেতে চাওয়ার প্রবণতা দেখা যাবে। তো সেই সব মিলিয়ে, কারণ সেই রোগীটা হয়তো কথা বলতে পারছে না বা সে যেটা বলতে চাইছে আপনি বুঝতে পারছেন না, সে স্বাভাবিকভাবেই তার জীবনে একটা হোপলেস অ্যাটিটিউড তার মধ্যে গ্রো করে। এই ছোট ছোট বিষয়গুলো অ্যাড্রেস করা, তার সাইকিয়াট্রি পার্টটাকে অ্যাড্রেস করাটাও খুব ইম্পর্টেন্ট। আপনার স্ট্রোকের ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন। আমাদের স্ট্রোক টিমে যে সাইকোথেরাপিস্ট আছেন বা এরকম সাইকোথেরাপিস্ট যদি আপনারা কাউকে চেনেন, তার হেল্প নিন এবং এই পার্টটাকে অ্যাড্রেস করুন। ধন্যবাদ।